নমস্কার, স্বাগত সিটিভিএনে। আমি তিথি রয়েছি আপনাদের সঙ্গে। এডুকেশন অনলাইনের আরও একটা নতুন পর্ব নিয়ে আজ হাজির হয়েছি। তবে শুরুতেই সকলকে শুভ তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানাবো, শারদ শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের আজকের এডুকেশন অনলাইনের পড়াশোনা শুরু করব। কারণ পুজো থাকবে, পুজো শুরু হবে, পুজো ভ্যাকেশনও থাকবে, কিন্তু পুজোর ছুটির আগে যে কয়েকটা ক্লাস থাকে সেই কয়েকটা ক্লাস আমরা একটু মন দিয়ে করার চেষ্টা করব। কারণ পড়াশুনো একেই তো দীর্ঘদিনের লকডাউন, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সবটাই বন্ধ, অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে পড়ছি আমরা। সে জায়গায় দাঁড়িয়ে, সেই নির্ভরতার জায়গাতে দাঁড়িয়ে আমরা যে ক্লাস করব। তবে হ্যাঁ, আজকের ক্লাসটা বাংলা নিয়ে পড়াশোনা করব আমরা। অষ্টম এবং নবম শ্রেণী, এই দুই শ্রেণীর বাংলায় থাকবো। অষ্টম শ্রেণীর ক্ষেত্রে পদ নিয়ে আলোচনা হবে, আর নবম শ্রেণীর ক্ষেত্রে আলোচনা হবে শব্দ গঠন নিয়ে। এটা তোমাদেরকে বলে রাখলাম যাতে তোমরা চটজলদি তোমাদের বাংলা ব্যাকরণ বইটার সঙ্গে নিয়ে, নোটবুক নিয়ে, টেক্সট বুক নিয়ে বসে পড়তে পারো পর্দার ওপারে। তার সঙ্গে সঙ্গেই আমি স্যারের সঙ্গে পরিচয় সেরে নেব। আজকে আমাদের সঙ্গে রয়েছেন শিক্ষক সৌমেন মুখার্জি। স্যারকে অনেক অনেক স্বাগত জানাবো দমদম বৈদ্যনাথ ইনস্টিটিউশন উচ্চ মাধ্যমিক। স্যার, শুরু যখন করবই তখন কি কি পড়বো বা পড়ুয়াদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইলে সেটা থেকে আমরা শুরু করব। এই দীর্ঘ লকডাউনে ছাত্রছাত্রীদের মানসিকতার অনেকটা ক্ষতি হয়ে গেল। সবাই মিলে যে পড়াশোনা করার আনন্দ যে শেয়ার করে নেওয়া, সেটা থেকে বঞ্চিত হয়ে গেছে। যাই হোক, এই অতিমারির সময় আমাদের প্রত্যেককেই দেখা যাবে যে বাড়িতে বসে যতটা পারা যায় সেই লেখাপড়াটা আমাদের করে নিতে হবে। এখন মাধ্যম হয়েছে দূরদর্শনের মাধ্যমে, সেটা আমরা মোটামুটি করে নেব। তো আমরা আজ অষ্টম শ্রেণীতে যেটা পড়াবো সেটা হচ্ছে পদ। আমরা তো কথা বলি, ছাত্রছাত্রীরা তোমরা অনেকেই কথা বলো। সেই কথাগুলো বলছি আমরা বাক্যের মাধ্যমে। তাহলে এই বাক্যটা কিভাবে আসছে না, কতগুলো পদ নিয়ে বাক্য আসছে, তাই শব্দ এবং নিয়ে পদ তৈরি হচ্ছে, অর্থাৎ শব্দের সঙ্গে বিভক্তি যোগ হয়ে পদ তৈরি হচ্ছে। কতকগুলো পদ যখন পাশাপাশি বসে মনের ভাব প্রকাশ করবে, একটা অর্থযুক্ত মনের ভাব প্রকাশ করবে, তখন আমরা সেটাকে বলবো পদ। তো পদ তৈরি হয় কি দিয়ে না, শব্দের সঙ্গে বিভক্তি আর শব্দ বিভক্তি, আর পদ তৈরি হয় শব্দ বিভক্তি ও ধাতু বিভক্তি দিয়ে পদ তৈরি হয়। তো দেখা যাচ্ছে এই পদগুলো একটা বাক্যকে যদি আমরা বিশ্লেষণ করি, ভাঙি, তাহলে দেখা যাবে আমরা 5 প্রকার পদ পাব। কি কি না, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বিশেষ্য পদ কি? দেখো, তোমাদের অষ্টম শ্রেণীর মান অনুযায়ী বিশেষ্য পদ বলবো আমরা সেই পদগুলোকে যেখানে ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম এবং পাত্রের নাম, কালের নাম, এগুলো থাকবে আর কি। তো আমরা বিশেষ্য পদের আবার কতগুলো ভাগ পাব। ব্যক্তির নাম মানে ব্যক্তিবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য। ব্যক্তিবাচক বিশেষ্য কি না, ব্যক্তির নাম বোঝাবে, যেমন রাম, রহিম, সুনীল, অনিল, এই যে তোমাদের প্রত্যেকের নাম, এগুলো সব হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য। এবার কি তোমরা বা এরপর শ্রেণীবাচক বিশেষ্যতে আসছি। শ্রেণীবাচক বিশেষ্যটা কি না, শ্রেণীবাচক হচ্ছে একটা শ্রেণী বোঝাবে। কীরকম? যেমন তোমাদের, তার আগে বলে নিই, তোমাদের কতগুলো দর্শনীয় স্থান আছে, সেই দর্শনীয় স্থানগুলো কিন্তু ব্যক্তিবাচক ও সংজ্ঞাবাচক বিশেষ্যের মধ্যে পড়ে। যেমন কলকাতা, হাওড়া, মুম্বাই, লন্ডন, এগুলো কিন্তু নাম বোঝাচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের শ্রেণীবাচক বিশেষ্যের মধ্যে পড়বে। এছাড়াও দেখা যাচ্ছে যে কিছু গুণবাচক বিশেষ্য আছে। গুণবাচক বিশেষ্য কি? গুণবাচক বিশেষ্য হচ্ছে, মনে করো সুখ, দুঃখ, সততা, এগুলো আমাদের অনুভব করতে হয়। অনুভবটা কি
আমরা মানে অনুভব করি যে ওর সততা আছে, ও খুব সুখী, ও খুব দুঃখী, এটা কোনো দেখতে পাওয়া যায় না, এটা অনুভবের ব্যাপার। এই অনুভূতিটা যেখানে আছে সেটাকে আমরা বলবো গুণবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য কি না, সোনা, রূপা, কাঠ, এইগুলো হচ্ছে সব বস্তুবাচক বিশেষ্য। এরপর আমরা দেখব সমষ্টিবাচক বিশেষ্য। সমষ্টি কি, মানে অনেকগুলো, দল, জনতা, সংঘ, তারপর হচ্ছে তোমার মিছিল, এগুলো সব শ্রেণী, মানে ক্লাস। তো এখানে অনেকের দরকার, একজন নিয়ে কখনো দল হয় না। ক্লাব, এগুলো কি একজন নিয়ে হয়? একজন নিয়ে হয় না। তাহলে আমরা এগুলোকে কি বলবো? এগুলোকে আমরা বলবো সমষ্টিবাচক বিশেষ্য। এরপর হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। কিছু বিশেষ্য আছে যে বিশেষ্যগুলো, যেমন রন্ধন, ভ্রমণ, কাজ, এগুলো হচ্ছে সব ক্রিয়াবাচক বিশেষ্য। এবার আমরা বিশেষণ পড়ব। একেবারে স্যার, আমরা বিশেষণে আসবো, তবে তার আগে আমি স্যারকে একটু আটকালাম। সেটা হচ্ছে তোমরা টেলিভিশন স্ক্রিনে একবার প্রশ্নটা দেখে নিতে পারো, কারণ স্যার যেভাবে আলোচনা করছেন আর কি, পদ কাকে বলছে, কয় প্রকার, বিশেষ্য পদ কাকে বলছে, কয় প্রকার, যেভাবে প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নটা তোমরা টেলিভিশন স্ক্রিনে একবার দেখে নাও। আর তার পাশাপাশি যদি তোমাদের কোনো জিজ্ঞাস্য থাকে তাহলে তোমরা ফোন করতে পারো। দেখো, রেড স্ট্রিপে কথা বলার জন্য ফোন নাম্বার যাচ্ছে, তোমরা ফোন করো। একটা বিষয় মাথায় রাখবে, তা হলো এখন যেহেতু আমরা অষ্টম শ্রেণীর ক্লাসে আছি, তাই অষ্টম শ্রেণীর পড়ুয়ারাই ফোন করবে এবং তাদের ফোন বা প্রশ্ন অবশ্যই হতে হবে এই পদ বিষয়ক, অর্থাৎ এই অধ্যায় ভিত্তিক। আর দ্বিতীয় যে বিষয়টা মাথায় রাখতে হবে, তাহলে তোমরা যখন কথা বলবে তখন টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে তোমরা ফোনে কথা বলবে। আমি একবার বলবো, একবার প্রশ্নটা তোমরা দেখে নাও এক ঝলক, যে প্রশ্নের উত্তরগুলো স্যার ইতিমধ্যে দিয়েছেন, এবং তারপর আমরা 3 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, যে বিশেষণ পদ বলতে কি বুঝো, কয় প্রকার, উদাহরণ দাও, স্যার আলোচনা করবেন, আমরা সেদিকেই ফিরে যাব। স্যার, তো বিশেষণ পদ, বিশেষণ পদ কি না, বিশেষণ পদ আমরা দেখলাম যে গুণ বোঝাবে, বিশেষ্যের গুণ বোঝাবে। কীরকমভাবে গুণ বোঝাবে? শুধু গুণ, সংখ্যা, পরিমাণ, এগুলো সব বোঝাবে, সেগুলো হচ্ছে বিশেষণ পদ। তো বিশেষণ পদেরও কতগুলো ভাগ আছে, সেগুলো হচ্ছে বিশেষ্যের বিশেষণ, সর্বনামের বিশেষণ, তারপর বিশেষণের বিশেষণ, ক্রিয়ার বিশেষণ। তাহলে আমরা প্রথমে আবার বলছি, বিশেষণ পদ বলতে কি বোঝো? যেখানে বিশেষ্যের গুণ, দোষ, পরিমাণ, অবস্থা, এগুলো সব বোঝাবে, তাকে বলা হয় বিশেষণ পদ। তোমরা আশা করি বুঝতে পারছো। তো কয় প্রকার না, আমরা যদি দেখি বিশেষণ পদ কয় প্রকার, সেখানে দেখব সর্বনামীয় বিশেষণ, বিশেষণের বিশেষণ, বিশেষ্যের বিশেষণ আর ক্রিয়া বিশেষণ, এই 4 প্রকার। তো বিশেষ্যের বিশেষণ কীরকম? বিশেষ্যের বিশেষণ যদি বলি, তাহলে দেখো, ভালো ছেলে, ভালো ছেলে, ছেলেটা কি বিশেষ্য পদ, আর ভালো কি তার গুণ বোঝাচ্ছে, ভালো ছেলে। টকটকে লাল, টকটকেটাকে গুণ বোঝাচ্ছে, আর লালটা বিশেষ্য, এই টকটকে লাল, হ্যাঁ লালটা বিশেষ্য। কেন এখানে? তো আমরা দেখছি কতকগুলো ব্যাপার আছে যেগুলো হচ্ছে বিশেষ্যের বিশেষণে আমরা যেগুলো দেখব। পাকা বাড়ি, পাকা বাড়ি কি, যে বাড়িটা ইট দিয়ে গাঁথা হয়। আবার কাঁচা বাড়িও আছে যেটা মাটি দিয়ে তৈরি হয়। তা কাঁচা, পাকা, এই বাড়িটা কিন্তু বিশেষ্য পদ, কাঁচা পাকা হলো আমাদের বিশেষণ পদ। এছাড়াও এখন কি চলছে, একবিংশ শতক, তাই তো, 2020, এই একবিংশ শতক, একবিংশ, এটাও কিন্তু বিশেষ্যের বিশেষণ। এছাড়া আছে, এরপর আমি আসছি সর্বনাম পদ। সর্বনাম পদীয় বিশেষণ, সর্বনাম বিশেষণ আর কি, যেটা বলে সর্বনামীয় বিশেষণ, সেটা হচ্ছে আমরা জানি কি সর্বনাম পদ হচ্ছে বিশেষ্যের পরিবর্তে বসে। খুব ভালো কথা। বিশেষ্যের পরিবর্তে তিনি, উনি, সে, হ্যাঁ, এটা ওটা, এগুলো সব কি সর্বনাম। তো সর্বনামেও বিশেষণ হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যেটা বসছে সর্বনাম, আর বিশেষণ তো এমনি আছে। তাহলে কি হলো, পণ্ডিত তিনি, তিনিরা সর্বনাম,
আর পণ্ডিতটা গুণ বোঝাচ্ছে। জ্ঞানী তুমি, তোমাকে আমি জ্ঞানী বলছি, বা তোমাদেরকে আমি জ্ঞানী বলছি, জ্ঞানী তোমরা, ঠিক আছে। এছাড়াও বুদ্ধিমান ছেলে, বুদ্ধিমান তুমি, তোমাকে বুদ্ধিমান বলছি আমি, বা তোমাদেরকে বুদ্ধিমান তোমরা। তো এইখানে দেখো, সর্বনামের আগে যে বিশেষণটা বসছে তাকে আমরা বলছি সর্বনামীয় বিশেষণ। এবার আমরা আসবো বিশেষণের বিশেষণ। বিশেষণটা কি? আমি তো বলেছি ভালো, মন্দ, পণ্ডিত, এগুলো সব পণ্ডিত, এগুলো সব তো আমি বুদ্ধিমান, এগুলো সব বিশেষণ বললাম। তাহলে বিশেষণের বিশেষণ সেটা কি? মানে ওইটাকে আরও বিশেষিত করবে। কিভাবে করবে? না, ওইটাকে আরও বিশেষিত করবে এইভাবে, খুব ভালো ছেলে, খুব সুন্দর ফুলটি, খুব সুন্দর, খুব ভালো, এগুলো হচ্ছে বাহ, কনকনে ঠান্ডা পড়েছে আজকে, এই কনকনে ঠান্ডা পড়েছে আজকে। ঠান্ডাটা তো এমনিতেই বিশেষণ, কনকনে, তাহলে সেটা আরও বেশি হচ্ছে। আজ খুব গরম, বুঝতে পারছো? তো খুব গরম, খুবটা এসেছে, এটা হচ্ছে বিশেষণের বিশেষ। গরমটাকে আরও বিশেষিত, মানে আরও বলছে, আরও প্রবলভাবে। তো এরপর আমরা পড়ব ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ কি? না, যে বিশেষণ ক্রিয়াপদকে বিশেষিত করে। যেমন দৌড়ে চলো, স্কুল বসে যাবে। আমরা স্কুল বসে মানে স্কুল শুরু হয়ে যাবে বলি, তাই তো? দৌড়ে চল, স্কুল শুরু হয়ে যাবে বা বসে যাবে। জোরে হাঁটো, নাহলে বাসটা আমরা ধরতে পারবো না, জোরে হাঁটো, তাই তো বলি আমরা। অথবা আমরা যদি বলি ভেবেচিন্তে কাজ করো, সামনে কিন্তু পরীক্ষা, তুমি এখন ঠাকুর দেখতে বেরোচ্ছ, সব কিছু করছো, ঠিক আছে মেনে, কিন্তু ভেবেচিন্তে কাজ করো, পরে এসে তোমার শরীর খারাপ হলে তখন কিন্তু পরীক্ষার পড়া ফাঁকি হয়ে যাবে। এগুলো বাবা মায়েরা বলেন না তোমাদেরকে? তাহলে সে ভেবেচিন্তে, তো আমরা ভেবেচিন্তে কাজ করাটা, তাহলে এটা কি হলো? আমরা ক্রিয়া বিশেষণ পেলাম। এবার আমরা কি দেখব? এই যে বিশেষণগুলো আমরা পড়ছি, কেন পড়ছি? কোনো একটা জিনিসকে আমরা আরও ভালোভাবে প্রকাশ করার জন্য, মানে তাকে যতটা পারা যায় আর কি, তো তাকে প্রকাশ করতে, মানে তোমার সামনে মনে করো একটা খাবার দেওয়া হয়েছে, সেই খাবারটার প্রেজেন্টেশনটা এমন হবে তুমি যাতে দেখলেই তোমার লোভ লাগে, ঠিক আছে? তো বিশেষণ হচ্ছে সেইটা, তোমার সামনে একটা ভালো খাবার দেওয়া হয়েছে, সেটাকে এমনভাবে প্রেজেন্টেশন, তোমার কাছে তুলে ধরা হচ্ছে, তুমি সেটাকে গ্রহণ করছো। তোমাদের এখন অনেক কিছুই ফাস্ট ফুড ভালো লাগে বা অনেক কিছু ভালো লাগে, আসল কথা কি? তার হচ্ছে প্রেজেন্টেশনটা এমনভাবে তোমাদের চোখের সামনে প্রতিনিয়ত দূরদর্শন এর মাধ্যমে বা হোটেল রেস্তোরাঁতে তোমরা যাচ্ছ, সেখানে বা রেস্টুরেন্টে যাচ্ছ, তোমাদেরকে সেগুলো পরিবেশন করা হয়। সেই পরিবেশনের জন্য কিন্তু তোমাদের তার প্রতি একটা লোভ আসে। সেই লোভটা থেকেই তোমাদের তার প্রতি একটা দুর্বলতা আছে আর কি, ছেলেদের। ভালো করে পরিবেশন করা হলো যে কোনো জিনিস সাজিয়ে গুছিয়ে, এই যে আমরা এখানে এসেছি, আমরা একটু ভালো সেজে গুজে এসেছি, সেজে গুজে আসার জন্য কি প্রেজেন্টেশনটা ভালো হলো, আর কিছুই না। এটাকে যে কোনো বিশেষটাকে এমনভাবে উপর তুলে দিতে হবে, সেটাই বিশেষণে ফিরে আসবে আর কি। একদমই তাই। সেইভাবে ছাত্রছাত্রীদেরকে এইভাবে না মনোরঞ্জনজনক কথাটা বললে তো ওদের বুঝতেও সুবিধা হবে। তো যাই হোক, এবার আমরা বলবো, আর কি বলবো, কিছু সর্বনাম। এবার আমরা সর্বনামে আসব। তো সর্বনাম পদ কি? সর্বনাম পদ হচ্ছে বিশেষ্যের পরিবর্তে যে পদ বসে তাকে বলা হয় সর্বনাম। এটা তোমাদের অষ্টম শ্রেণীর উপযুক্ত। বিশেষ্যের পরিবর্তে কি? তিনি, তুমি, আমি, সব, সকল, সবাই, যে, যিনি, যা, যিনি, তিনি, যে বা যে যারা, আমরা এইসব কথা বলি না। আবার কখনো বলি নিজে নিজে, আপনা আপনি, অন্য, পর, অপর, এগুলো সব হচ্ছে আমাদের কিন্তু সর্বনাম। এই সর্বনাম কয় প্রকার তাহলে জানলাম। সর্বনাম আমরা জানি, যেটা তোমাদের পাঠ্য বইয়ে আছে,
প্রকার। কীরকম? একটা পুরুষবাচক সর্বনাম, মানে পুরুষদেরকে যেভাবে বলা হয়। কিভাবে? পুরুষ মানে এখানে কিন্তু পুরুষ মহিলার ওই পুরুষ নয়, পুরুষ হচ্ছে ব্যাকরণের পুরুষ। আমি, তুমি, সে, আমি, আমরা, তুমি, তোমরা, সে, তাহারা। ঠিক আছে? তো উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, প্রথম পুরুষ। সে পুরুষ অনুযায়ী পুরুষবাচক সর্বনামগুলো হলো আমি, তুমি, সে। তো এরপর আমরা দেখব হচ্ছে সাকল্যবাচক। সেটা কীরকম? চল আমরা সবাই মিলে খেলা করি, চল আজকে সব আমগুলো পেড়ে নিই। তোমরা ছাত্রাবস্থায় তো অনেকের গাছে আম পেড়ে নাও, তাই তো? তো আমরা বলি কি, সব আম পেড়ে নেবো, সকলে মিলে খেলবো, সবাই মিলে দৌড়বো, সবাই মিলে কাজ করব। এই সকল, সব, সবাই, এগুলো কিন্তু আমরা বলবো সাকল্যবাচক সর্বনাম। আর কি? সাপেক্ষবাচক সর্বনাম। সেটা কীরকম? যে, যারা, যিনি। তোমাদের এক্ষেত্রে কতগুলো তোমরা ভুল করো, এই পুরুষবাচক সর্বনামের ক্ষেত্রেও বলছি, এখানে কতগুলো সম্মান অর্থে ব্যবহার হয়, কতকগুলো নিজ নিজ মানে কাছাকাছি আত্মীয়তা ইয়ের সূত্রে ব্যবহার হয়। তোমরা সম্মান অর্থে যাদেরকে, তাদেরকেও তোমরা সে বলে ফেলো, কিন্তু সেখানে সে বলা চলে না, সেখানে তিনি বলতে হন, তিনি বলতে হয়। বুঝতে পারছো? তোমাদের এই ভুলগুলো ছাত্রাবস্থা থেকেই সংশোধন করে নিতে হবে। তোমরা হয়তো কোনো স্যারকে বলছো, সেই স্যারটা তো আসেনি, এটা তো ঠিক না, না, উনি আসেননি, উনি বলতে হবে, সেই না। কেন? উনি সম্মানীয়। তারপর বাবাকে কেউ হয়তো, তো বাবা বাড়িতে আছে, কেউ হয়তো তোমাকে নিচে এসে তোমার বাড়ির দরজার সামনে, বাবা বাড়িতে আছেন, তিনি আছে বলবেন না, কিন্তু সম্মান দিতে, বাবা বাড়িতে আছেন, তুমি তোমার সে নেই, সে নেই বলবে। বাবা তো তোমার সম্মানে, তুমি বলে তিনি এখন বাড়িতে নেই, তিনি কোনো কাজে বেরিয়েছেন, অফিসে যেতে পারেন, দোকান বাজার যেতে পারেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হলো? এইগুলো কিন্তু তোমরা খেয়াল করবে। এই সর্বনাম পদগুলো ব্যবহার করার সময় সম্মানীয় যারা, এই যারা, যাঁরা, যারা বলতে কি, আমরা বন্ধুবান্ধব বা নিকট আত্মীয়দের যারা বলি। আর যাঁরা, চন্দ্রবিন্দু, অন্তস্থ জয়ে চন্দ্রবিন্দু আকার আকার, যাঁরা, এই যাঁরা হচ্ছে তারাই, তাঁরাই, তারা হচ্ছে কারা না, যারা প্রণম্য সম্মানীয়, সমাজে তারা আমাদের চোখে উঁচুতে। তাদেরকে, এই যে আমি বললাম তাদেরকে বলিনি, আমি বললাম তাদেরকে, তাহলে এই তাদেরকে আমাদেরকে সম্মানটা জানাতে হবে। এটা কিন্তু তোমরা খুব ভালো করে খেয়াল করবে। আরেকটা কি? প্রশ্নবাচক। কে, কারা, কি, এইগুলো হচ্ছে প্রশ্নবাচক সর্বনাম। কে এলো, কি খাবো, কারা কারা ওখানে, কারা যাবে বা কারা কারা ওখানে যাবে, শেষে দেখো একটা জিজ্ঞাসার চিহ্ন থাকছে। এই জিজ্ঞাসার চিহ্ন মানেই প্রশ্নবাচক। তাহলে কে, কারা, কি, এইগুলো দিয়ে আমরা প্রশ্নবাচক সর্বনাম হিসাবে ব্যবহার করি। আর কি? অন্যান্য দিয়ে আর কি অনেক আছে, অন্য, পর, অপর। এইটা, এই কাজটা আমি করব না, এটা অপরে করবে, মানে কে করবে তুমি জানো না। এই বাড়িটা কি তোর বন্ধুর বাড়ি? না না, এটা তো অন্য লোকের বাড়ি, অন্য। তো এইভাবে তোমরা যদি দেখো যে অন্য, অপর, পরের জিনিস নেব না, পর মানে, পর মানে কি, তোমার বাড়ির কেউ নয়, তোমার বাড়ির বাইরের, তাহলেই সে পর হলো। এইগুলোকে হবে অন্যাদিবাচক সর্বনাম। এবার আমরা অব্যয় পড়ব। অব্যয় কি? অব্যয় পদ কাকে বলে, বা অব্যয় পদ বলতে কি বোঝো? অব্যয় হচ্ছে যে পদে লিঙ্গ, পুরুষ, বচন ভেদে কোনো পরিবর্তন হয় না। কেন পরিবর্তন হয় না? কেন না পরিবর্তন হয় না? এই কারণে সেগুলো তুমি যেখানেই দাও সেই অরিজিনাল, মানে তার যেটি ছিল সেটি বোঝে। যেমন এবং, ও, আর,
এইগুলো সব কিন্তু আমরা বা, ইস, ও, হ্যাঁ, অনেক সময় না, তো, এগুলো হচ্ছে আলংকারিক হিসেবে হয়। যাও না, তোমাকে ওখানে স্যার ভালো করে দেবে, বন্ধুরা বলে না, এইগুলো। তো তার মানে আমরা অব্যয় পদেরও কতগুলো ভাগ দেখতে পেলাম। একটা হচ্ছে সংযোজকমূলক অব্যয়, সে না আসলে কিন্তু আমি যাব না, কিন্তু আমি এবং তুমি দুজনে মিলে এই কাজটি করব। এবং সে অথবা অনিল ও সুনীল পড়তে বসেছে, ও। এবার আবেগসূচক অব্যয় একটা আছে, বাহ কি সুন্দর বাগান করেছে, দেখ কত রকমের ফুল ভরেছে, বাহ। অথবা ইস কি নোংরা জায়গাটা, নোংরা জায়গা, সেটা নয়, ইস, এটা হচ্ছে কিন্তু আবেগসূচক অব্যয়। বাহ কি সুন্দর বাগান, বাহ কি সুন্দর ফুল, এগুলো হচ্ছে আবেগসূচক। আরেকটা আছে আলংকারিক, মানে কোনো ভালো বাক্য তুমি তৈরি করছো, তখন সেটা না মনে করো, তো, এইগুলো হচ্ছে সব আলংকারিক অব্যয় হিসেবে ব্যবহার হয়। যেমন যাও না, তোমাকে স্যার দেবে, কি দেবে জানে না, মারও দিতে পারেন, ভালোবাসা দিতে পারেন, চকলেট দিতে পারেন, পড়ার বই দিতে পারেন। অনেকে বন্ধুরা বলে না, যাও না স্যার তোমাকে, যাও না তো স্যার তোমাকে দেবে, না, এখানে সবাই তো এসেছো দেখছি, ভালোই হলো, তো, এইটা হচ্ছে আমাদের আলংকারিক, মানে ওই বাক্যটাকে একটা অলংকার, যেমন সাজা গোজার জন্য অলংকার ব্যবহার করে না অনেকে, সেই রকম অলংকার এটা। এরপরে আমরা পড়ব ক্রিয়াপদ। এটা কম বেশি তোমরা সকলেই জানো। কি জানো না, কাজ করা, যে কোনো রকমের কাজ করাকে বলা হয় ক্রিয়াপদ। তো ক্রিয়াপদটা কি কাজ বোঝাচ্ছে? ঘুমোনো, দৌড়নো, খাওয়া, যাওয়া, হ্যাঁ, এগুলো সব কিন্তু ক্রিয়াপদ, কাজ করা। তো এই ক্রিয়াপদ আমাদের দুই প্রকার। কী রকম না, ক্রিয়াপদ হচ্ছে দুবার সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া মানে যে ক্রিয়াটাতে কাজ করাটা সম্পূর্ণ হয়ে যায়, সেটাকে বলে সমাপিকা ক্রিয়া। সম্পূর্ণ হয়ে যায় কীরকম না, আমি ভাত খেলাম, কাজটা সম্পূর্ণ হলো। আমি স্কুল গেলাম, কাজটা সম্পূর্ণ হলো। তো যে কাজটা সম্পূর্ণ হয়ে যায় সেইটাকে বলে সমাপিকা ক্রিয়া। অসমাপিকা ক্রিয়া যেটাতে কাজটা সম্পূর্ণ হয় না। যেমন দেখো, আমি ভাত খেয়ে স্কুলে গেলাম, আমরা সবাই তো স্নান টান করে ভাত খেয়ে স্কুলে যাই, ভাত খেয়ে তো এইখানে কিন্তু এটা অসমাপিকা ক্রিয়া, গেলাম ওটা সমাপিকা ক্রিয়া। সে বাড়ি থেকে সাইকেল চালিয়ে বাজারে গেল, মনে করো গুঞ্জন বাড়ি থেকে সাইকেল চালিয়ে বাজারে গেল, চালিয়ে, এই চালিয়েটা হচ্ছে অসমাপিকা, বাজারে গেলটা কিন্তু সমাপিকা। অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে যেটাতে কাজটা পুরোপুরি সম্পূর্ণ হচ্ছে না সেটাকে আমরা বলবো অসমাপিকা ক্রিয়া, আর যেটাতে কাজটা পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাচ্ছে সেটাকে আমরা বলবো সমাপিকা ক্রিয়া। এইটুকুই তোমাদের অষ্টম শ্রেণীতে রয়েছে আর কি, তোমাদের পাঠ্য অনুযায়ী
সেইভাবে পড়ালাম। স্যার এক্ষেত্রে একটা প্রশ্ন, যে এই যে গোটা পদের বিষয়টা আলোচনা হলো, কত মার্কসের প্রশ্ন আসে, মানে কত মানের প্রশ্ন আসে, কতটা কি লিখতে হয়? আচ্ছা, দেখুন এটা স্কুল ভেদে মোটামুটি আছে, মোটামুটি 7 নম্বর থেকে 8 নম্বরের কোশ্চেন আচ্ছা। দেওয়া হয়, আর প্রত্যেকটাই 1 নম্বরের কোশ্চেন। বেশ, সেক্ষেত্রে আমরা ক্লাস 8-এর ক্লাস শেষ করে 9-এর ক্লাসে যাব। তার আগে একবার আজকে 8-এর ক্লাসে, অর্থাৎ স্যার পদ নিয়ে যা যা আলোচনা করেছে সেই প্রশ্নটা গোটাটা একবার তোমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাবে। প্রশ্নটা একবার চোখ বুলিয়ে নাও, আমরা তারপর 9-এর ক্লাসে যাব, অর্থাৎ অষ্টম শ্রেণীর পদ নিয়ে পড়াশুনো হয়েছে এতক্ষণ, এবং সেই পদ বিষয়ে ঠিক যা যা প্রশ্ন নিয়ে স্যার পড়িয়েছেন, পদ কাকে বলে, কয় প্রকার ও কী কী, তারপর সেই প্রকারভেদগুলো সম্পর্কে বিস্তারিত স্যার আলোচনা করেছেন। এই হলো গোটা প্রশ্নটা। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়াপদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এরপর আমরা ক্লাস 9-এর ক্লাসে যাব, অর্থাৎ ক্লাস 9-এরও বাংলা পড়ব আজকে, এবং সেক্ষেত্রে ক্লাস 9-এর আজকে বিষয়ের দিকে যাব, এবং ক্লাস 9-এর বিষয় থাকছে শব্দ গঠন। আমরা ক্লাস 9-এর বিষয়ের দিকে যাব স্যার। অবশ্যই প্রশ্নের দিকে আমরা নজর রাখবো, কিন্তু শব্দ গঠন নিয়ে যা যা বলার আর কি পড়ুয়াদের জন্য। দেখো, নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এই অতিমারির সময় তোমাদের বাড়িতে বসে পাঠ নেওয়ার যে একটা শুভ প্রয়াস, বিভিন্ন দূরদর্শন মাধ্যমে তোমরা দেখছো, শুনছো, আজকে সেখানে আমি এই চ্যানেলে বসে তোমাদেরকে শব্দ গঠন কিভাবে হয় এবং শব্দ ভাণ্ডার, এটা মোটামুটি একটা আঁচ দেব। শব্দ গঠন কিভাবে করবে? শব্দ কি করে না, শব্দ ভাষাকে সমৃদ্ধ করে। যত বেশি শব্দ হবে তত বেশি ভাষা সমৃদ্ধ হবে, এবং শব্দ সম্পদ বৃদ্ধি করবে। সম্পদ বৃদ্ধি করবে কিভাবে না, আমরা দেখেছি শব্দ যখন ভাষাকে যোগান দেওয়া যাবে, তখন নতুন নতুন আরও ভাষার উন্নতি ঘটবে, একটা ভাষা সমৃদ্ধ হবে। তো সেই শব্দ গঠন করতে গেলে আমাদেরকে উপসর্গ, অনুসর্গ, ধাতু, প্রত্যয় এগুলো জানতে হবে। উপসর্গ কি? উপ মানে কি আগে। তো আমরা উপসর্গ হচ্ছে যে সকল অব্যয় বা শব্দ, যে খণ্ড আর কি, সেগুলো কোনো শব্দের আগে বসিয়ে নতুন নতুন শব্দ তৈরি করতে পারি। মানে একটা শব্দ থেকে আরেকটা শব্দ তৈরি করে ফেললাম। যেমন বিজ্ঞানীরা দেখবে কোনো কিছু একটা আবিষ্কার হলো, সে আবিষ্কার করার পর সেই সূত্র ধরে পরবর্তী আবিষ্কারটা তাদের সুবিধা হয়। তো তোমরা নিউটনের গতিসূত্র পড়ছো, সেইখানে তিনি গতিসূত্রটা আবিষ্কার করেছিলেন বলে তার থেকে বিশালভাবে এগিয়ে গেলাম আমরা এখন চাঁদে, মঙ্গলে সব জায়গায় যাচ্ছি। একই রকমভাবে উপসর্গের ব্যবহারে নতুন নতুন শব্দ তৈরি হবে। উপসর্গ আমাদের 3টে শ্রেণী, একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, একটা হচ্ছে বাংলা উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। সংস্কৃত উপসর্গ কি? দেখো, আমরা জানি যে সব উপসর্গ সংস্কৃত ভাষা থেকে এসেছে, যেমন প্র, পরা, অপ, নি, সম, অব, এগুলো। তো এইগুলোতে আমরা এবার একটা করে শব্দ তৈরি করি। প্র দিয়ে হলো প্রখ্যাত, প্রথম, প্রযুক্ত, প্রগতি, প্রশংসা, এগুলো সব প্র। পরা, এবার পরাজিত, পরাভূত, পরাভব, তারপর হচ্ছে পরাক্রান্ত, এগুলো হচ্ছে পরা দিয়ে। এই যে পরা এসেছে আগে। অপ দিয়ে কী হবে না, অপকর্ম, অপসৃষ্টি, অপধর্ম, হ্যাঁ, এছাড়াও অপকার, অপচয়, আমরা এগুলো সব কিন্তু পাবো। নতুন নতুন শব্দ পেয়েছি অপ দিয়ে। একটা অপ থেকে আমরা কতগুলো শব্দ পেলাম।
এবার হচ্ছে সম। সম কি না, সমুচিত, সমাদর, হ্যাঁ, সম্মতি, তারপর সমালোচনা, এই সম দিয়ে আমরা তাহলে পাচ্ছি। এবার নি দিয়ে নির্দয়, নির্ণয়, তারপরে নির্দেশ, তারপর তোমার বলা যায় নির্গত, নিগুড়ো, নিগুড়ো, গুড়ো। বানানটা দেখো, দন্ত্য নরস্য, গয় দীর্ঘ, ঢয় শূন্য র বলো তোমরা, ওটা ঢয় শূন্য র না, ওটা হড়া উচ্চারণটা হবে, হড়া। তো এই যে নিগুড়, ওই জন্য নিগুড়, হড় আসছে না একটা, নিগুড়, নিবেশ, নিদান, এগুলো সব হচ্ছে নি দিয়ে আসছে। এইরকম 20টা রয়েছে, এবং সংস্কৃত উপসর্গ 20টা আছে। তো অতি দিয়ে বলে মনে করো, অতিশয়, অতিরিক্ত, অতিবৃষ্টি, এগুলো সব অতি দিয়ে। এরকম অনু, নীর, এরকম প্রচুর রয়েছে, 20টা রয়েছে, প্রচুর মানে 20টা রয়েছে। এছাড়াও কিছু স্থানীয় অব্যয় দিয়েও আমরা সংস্কৃত ইয়ে করি, যেমন সংস্কৃত উপসর্গ বোঝাই আমরা, সেগুলো হচ্ছে আবি, আবির্ভাব, আবিষ্কার, বহির্জগৎ, হ্যাঁ, বহির্বাণিজ্য, এইগুলো, প্রাদুর্ভাব, তিরোভাব, তিরস্কার, তিরোধান, এগুলো সব কিছু হবে। এছাড়া কি হবে, বাংলা উপসর্গ। বাংলা উপসর্গ কোনটা? দেখো, বাংলা উপসর্গ তোমরা জানো, অ, আ, অনা, এইগুলো সব বাংলা উপসর্গ প্রচুর রয়েছে। অ দিয়ে কি, অধর্ম, অকর্ম, হ্যাঁ, অজানা, অকারণ, এগুলো আমরা বলি না? এরকম নতুন নতুন অনেক শব্দ তৈরি হলো। এবার আ দিয়ে কি হলো, আচমকা, আশ্চর্য, আকাল, আকাঙ্ক্ষা, আকাট, তারপর হচ্ছে আদেশ, এইগুলো হচ্ছে সব আ দিয়ে। অনা, অনাবৃষ্টি, অনাচার, অনাসৃষ্টি, অনাদর। বলে না, বাবা মা আমার প্রতি অনাদর করছে, এখন আমি এই জিনিসটা কিনে দিতে বললাম, কিনে দিতে, তোমরা বলে থাকো অনেকে, অনাদরটা তা নয়, বাবা মারা অনাদর করেন না, কিন্তু অনাদর শব্দটা এসেছে এইভাবে আর কি, যে অনা থেকে। হ্যাঁ, এরকম অনেক সৃষ্টি হয়েছে শব্দের। এই শব্দ দিয়েই কিন্তু আমাদের ভাষাটা সমৃদ্ধ হচ্ছে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। অর্থাৎ শব্দ মানে উপসর্গ আমাদের নতুন নতুন শব্দ তৈরিতে সাহায্য করছে। আরেকটা কি জানবো, আমরা যে কোনো জিনিস জানতে পারি নতুন কি হয়েছে। যেমন দেখো, বাজারে তোমাদের এখন পুজো আসছে, তো পুজোর সময় আমরা কি করি, পুজোর সময় দেখ নতুন নতুন জামা এসেছে, নতুন ফ্যাশনের, তোমরা বলো তো। যখন তোমরা তোমাদেরকে স্কুলে বলো, বাড়িতে বলো, কোনো রচনা বা প্রবন্ধ তোমাদেরকে লিখতে দেওয়া হয়, তোমরা চেষ্টা করো গুণগতভাবে সেটাকে সমৃদ্ধ করতে, তুলে ধরতে স্যারের কাছে বা বাবা মায়ের কাছে। কারণ কি, ওই নতুন নতুন শব্দ তোমরা তখন নিয়ে আসো, যেগুলো ওই মানে রচনা বা প্রবন্ধটিকে উৎকর্ষের শিখরে পৌঁছাতে সাহায্য করে। যার উত্তরের উৎকর্ষতা বেশি হবে সে অবশ্যই বেশি নম্বর পাবে, যার উৎকর্ষতা কম হবে সে কম নম্বর পাবে। এইভাবেই আমরা দেখব যে উপসর্গ দিয়ে নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে, আর শব্দগুলো ভাষাকে সমৃদ্ধ করে যাচ্ছে। আর ভাষাকে সমৃদ্ধ করছে মানে সেগুলো আমাদের কথা বলা, লেখা, সবগুলোতে সেগুলো বেরিয়ে আসছে। যাই হোক, এরকম কু দিয়ে আছে, কুকর্ম, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কুকাজ, এগুলো সব বাংলা উপসর্গ। আচ্ছা, তারপর না দিয়ে আছে নারাজ, নাবালক ইত্যাদি। এছাড়াও বিদেশি উপসর্গ কি আছে, মনে করো তোমাদেরকে আমরা বিদ্যালয়ে ডাকলাম, যে ক্লাস 9-এর ছেলেরা স্কুলের হল ঘরে গিয়ে
উপস্থিত হও, কারণ তোমরা একটা খুব অন্যায় কাজ করেছো। হেডমাস্টার মশাই বললেন, তোমরা তো ভয় পেয়ে গেছো। আমরা যথাসময়ে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে অন্যান্য শিক্ষক শিক্ষিকারা গেলাম, গিয়ে দেখছি তোমাদের নবম শ্রেণীর ছেলেরা কিন্তু আসেনি, গড় হাজির। এই হাজিরের আগে গড় হাজির। তারপর কোনো হিসেব মেলাতে না পারলে মা হয়তো তোমাদেরকে বাজারে পাঠিয়েছেন, তোমার ইচ্ছে গেছিলো বাজারে একটা ক্যাডবেরি খেতে, তুমি ক্যাডবেরি কিনে খেয়েছো। এবার টুকটাক কিছু কিনে আনতে পাঠিয়েছিল তোমাকে, দিয়ে তোমাকে একটা টাকা দিয়েছে। তো তোমাকে তো ক্যাডবেরি যদি মাকে বলা হয় যে মা আমি ক্যাডবেরি খেয়েছি, মা বলে তোকে কালকে কিনে এনে দিলাম, তুই আবার আজকে খেয়েছিস, তো মা বকাবকি করবে। তখন তুমি হিসেবে গড়মিল করবে। এই গড়মিলটা কি, মানে হিসেবে উলট পালট, গণ্ডগোল। এই গড়মিল, গড় দিয়ে দেখো, গড় হাজির হলো, গড়মিল হলো, আবার দুটো শব্দ তৈরি হয়ে গেল। দুটো কেন, এরকম অনেক তৈরি হবে। মানে আমরা কথা অনেকই বলি, কিন্তু কোন শব্দের উৎপত্তি কোথা থেকে সেটা আমরা ঠিক জেনে উঠতে পারি না। তার জন্যই এতগুলো অধ্যায় ধাপে ধাপে সাজানো। হ্যাঁ, এইভাবে সাজানো, এবং ওদেরকে এইভাবেই রিপ্রেজেন্ট করতে হবে, নাহলে ওরা বুঝতে পারবে না যে কেন কখন কি কথাটা রিলেট বলছে। করে দেওয়া না হয় তাহলে বোঝাটা খুব, যেমন হচ্ছে ওরা যখন কোনো ক্লাসে হয়তো কথা বলছে, অনেক সময় অনেক কথা বলে আমাদের সামনে, তার মধ্যে একটা ভালো কথা বলে ফেললো, কিন্তু কিভাবে এলো ওরা সেটা জানে না। একদম এটাই, ওরা জানে বলে ফেলেছে যে বলতেই বলেছি, কিন্তু আমাদের খুব ভালো লাগে যে এই মুহূর্তে এটা এই কথাটা প্রয়োজন ছিল, কিন্তু সেই কথাটা প্রয়োজন থাকা আর তারা বলে ফেলা, তারপর তারা না ইতস্তত করে, এই দিয়ে বোধহয় ভুল বললাম। কিন্তু আমাদের শিক্ষক শিক্ষিকাদের সেটা তখন দায়িত্ব পড়ে, না না তুমি তো ঠিকই বলেছো, বলো, ভালো করে বলো, উৎসাহ দেওয়ার। হ্যাঁ, ভালো করে বলো। সে তখন বললো, বলার পর আমরা দেখলাম তাকে আবার আমরা একটু উৎসাহ দিলাম, তখন তার মধ্যে ওইটা তৈরি হলো যে বাহ, একটা ভালো কথা বলে ফেলেছি। এই নিয়ে একটা গল্প আছে, এই মুহূর্তে তার গল্পটা বলার নেই। মানে একটা গল্প আছে, একটি ছেলেকে বারবার মানে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা নাপিত ইংরেজি কি বলো তো, সে বলতে পারছে না। আবার ক্লাসে সকলকে জিজ্ঞাসা করেছে নাপিত ইংরেজি কি বলো তো, বলতে পারছে না। আবার সে প্রথম ছেলেটিকে এসে স্যার জিজ্ঞাসা করছেন নাপিত ইংরেজি কি বলো তো, সে হচ্ছে বারবার, মানে বারবার তাকে জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু সে উত্তরটাই দিয়ে দিল। মানে এইভাবে আর কি, মানে একটা ছাত্রদের তখন হয়তো জানলাম যে ও না জেনে বলেছে, কিন্তু তাকে তখন জানানো হলো, তখন সে ওই উত্তরটা কিন্তু কোনোদিন আর ভুলবে না, মনে থেকে যাবে, যেহেতু ঘটনা চক্রে বেরিয়ে এসেছে, এবং সেটা তাকে আমরা বললাম, অ্যাপ্রিসিয়েট করলাম, যে উৎসাহ দিলাম, হ্যাঁ ঠিক বলেছো। তখন বললো বাহ, এই জিনিসটা সে, আমাদের শিক্ষাটা তো আমৃত্যু চলে, এই শিক্ষাটা সে কখনোই ভুলতে পারে না। আচ্ছা, যাই হোক, এরকম অনেক মানে অপ্রাসঙ্গিক মানে পড়ানোর ইয়েতে চলেও আসে, কিন্তু কিছু করার নেই আমাদের। আচ্ছা, বাংলা উপসর্গ, বিদেশি উপসর্গ আরও আছে অনেক, যেমন ভীষণ, ওখানে বন্যা হয়, বা ফি বছর ধানের ফলন ভালো হয়, এগুলো আমরা বলি। ভীষণ, ফি বছর, এই ফি, এগুলো হচ্ছে বিদেশি উপসর্গ। এরকম ফি, তারপর হচ্ছে বদ, বে, এইগুলো হচ্ছে সব হর, নিম, খাস, এগুলো আমরা জানবো বিদেশি উপসর্গ হিসেবে। এরপর আমরা পড়ব অনুসর্গ। উপটা কি পড়লাম, উপ হচ্ছে আমরা পড়লাম যে আগে বসে, অনু মানে ছোট, পরে বসবে, অনুযোগ মানে ছোট ভাই, বড় ভাই আগে, ছোট ভাই পরে, তাহলে অনু কি হলো, অনুসর্গ মানে পরে বসবে, কোনো শব্দের পরে বসে নতুন শব্দ তৈরি করবে, এটা হচ্ছে অনুসর্গ, আমরা জানতে পারছি। বুঝতে পারছো তো? সেই ছোটটা কি না, এটাও শব্দ বা অব্যয় পদের বা অব্যয় বাক্যের মধ্যে বিশেষ্য বা সর্বনামের একটা পরে পৃথকভাবে বসে বিভক্তিরও কাজ করে, বিভক্তির মধ্যে দেখতে লাগে। আমরা অনেক সময় কারক বিভক্তি করতে গেলেও দেখবে তোমরা অনুসর্গ বসেছে, সেখানে তোমরা বিভক্তি লিখো যারা, তারা একটু ভুল করে ফেলো, যে অনুসর্গগুলোকে অনুসর্গ বসে, ওই যে বললাম বিভক্তির মতো আচরণ করে। তো সেই রকমই অনুসর্গকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে শব্দজাত,
একটা ক্রিয়াজাত আর একটা হচ্ছে বিদেশি। শব্দজাতগুলো কোনগুলো? অপেক্ষা, প্রতি, জন্য, নিমিত্ত। তোমার জন্য আমাকে আজ মার খেতে হলো, জন্য। হ্যাঁ, তুমি অপেক্ষা আমি বড়, ঠিক আছে, অপেক্ষা। জনপ্রতি, জনপ্রতি 10টা করে চকলেট ধরা হয়েছে। মনে করো তোমাদেরকে কেউ চকলেট খাচ্ছে, জনপ্রতি 10টা করে চকলেট, তোমরা তো বেজায় খুশি। প্রতি। তারপর দ্বারা, দিয়া, কর্তৃক, এগুলো তোমরা পড়েছো এতদিন করণকারকে। সে দ্বারা, আমার দ্বারা এ কাজটি হবে না, আমার দ্বারা এ কাজটি হবে না। তারপর দুঃখ বিনা সুখ লাভ হয় কি মোহিতে, বিনা। ঠিক আছে, এইগুলো হচ্ছে অনুসর্গ। এবার আমরা পড়ব ধাতু। ধাতু কি? এটা একটা ক্রিয়াবাচক শব্দমূল। ক্রিয়াবাচক শব্দমূল কি? যেখানে শব্দটির প্রকৃতিপত্তয় আমরা দেখছি ধা ধাতু, ত্রি ধাতু, সেখানে আমরা ক্রিয়ার মূল অর্থের প্রকাশ করব, যেটা অবিভাজ্য মৌলিক অংশ। সেটা কি ধাতু আছে? একদল ধাতু, তারপর আছে বহুদল ধাতু বা সাধিত ধাতু, আর একটা আছে বহুপদ ধাতু। তো একদল ধাতুটা কি? এটাকে সিদ্ধ ধাতুও বলে। সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু, মানে যেগুলোকে বিশ্লেষণ করা যায় না। যেমন দেখিতেছ, ঠিক আছে, করলাম, কর যুক্ত ইলাম, কর ধাতুর ইলাম, করলাম বা করিলাম। দেখ ধাতুর ইতেছ, দেখিতেছ, এটা হচ্ছে একদল ধাতু বা সিদ্ধ ধাতু বা মৌলিক ধাতু। সাধিত ধাতু বা বহুদল ধাতু, যে ধাতুগুলি একাধিক দলে গঠিত এবং বিশ্লেষণ করা যায়। ওইটা বিশ্লেষণ করা যায় না, ওই যে মৌলিক ধাতু, ওই জন্য এটাকে বিশ্লেষণ করা যায়। যেমন দেখো দেখা, দেখ যুক্ত আ, দেখা। সেই রকমই করা, কর যুক্ত আ, মানে করটা ধাতু, দেখ ধাতুর আ, দেখা, কর ধাতুর আ, করা। এই সাধিত ধাতু বা বহুদল ধাতুকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রযোজক ধাতু, একটা হচ্ছে নাম ধাতু, আর একটা হচ্ছে ধনাত্মক ধাতু। প্রযোজক ধাতু কি? প্রযোজক ধাতু হলো, মনে করো স্যার আমাদের বাংলা পড়াচ্ছেন। স্যার কি নিজে করছেন? পড়াচ্ছেন, তোমাকে দিয়ে পড়িয়ে নিচ্ছি আমি, তাই তো? নিজে কাজ করা, অপরকে দিয়ে করিয়ে নেওয়া হয়, সেটা হচ্ছে প্রযোজক ধাতু। মা শিশুকে দুধ খাওয়াচ্ছেন, শিশু দুধ খাচ্ছে, মা খাওয়াচ্ছেন, করিয়ে নিচ্ছে শিশুকে দিয়ে, এইগুলো হচ্ছে প্রযোজক ধাতু। নাম ধাতু কোনটা? যেমন ঘুমানো, ঘুম ধাতুর আ, ঘুমা, সেই থেকে ঘুমানো এসেছে। বেদ ধাতুর আ, বেতা, বাবা আমাকে আজ কি বেতাইলেন। বাবা তো কখনো কখনো বেদ দিয়ে মারে নাকি, তো বেতা। বিষা, বিষ ধাতুর আ, বিষা, তো অর্থাৎ বিষাণু। কারো সম্পর্কে অন্য কারো কাছে মনটা বিষিয়ে দেওয়া, আমরা বলছি বিষাণুটা, মন বিষাণুটা ভালো নয়, এই বিষাণু। এইগুলো হচ্ছে আমরা বললাম নাম ধাতু। এবার আমরা ধনাত্মক ধাতু যেটা, সেটা আমরা একটু দেখে নেব। ধনাত্মক ধাতু কি?
দেখো, ভনভনিয়ে মাছি উঠছে, ভন ভন, একটা অনুরণন সৃষ্টি হচ্ছে, একটা বেশ দুটো ইয়ের একসাথে পাশাপাশি বসে একই শব্দ, একটা অনুরণন সৃষ্টি হচ্ছে, এইটা ভন ভন, এই ধ্বনাত্মক বলে এগুলোকে। এইসব ভনভনিয়ে মাছি উঠছে, তা ভনভনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এই গুনগুনিয়ে একটা গান আছে, শুনে থাকবে তোমরা, সে গুনগুনিয়ে, সে গুনগুন করে গান করছে। তো এইগুলো আমরা পেলাম ধ্বনাত্মক ধাতু। আর কি? সংযোগমূলক ধাতু, যে ধাতুগুলো সংযোগ ঘটাচ্ছে, যে যুক্ত করছে। যেমন প্রাণ বিসর্জন দে, বিসর্জন দে। এছাড়াও পঞ্চত্ব প্রাপ্ত হ, সভা আরম্ভ করো। তাহলে কর, খা, দে, হ, পা, এই কটা দিয়ে সংযোগমূলক ধাতু তৈরি হয়। এখানে যৌগিক ধাতু আছে, সেটা হচ্ছে উঠে পড়ো, খেয়ে নাও, তো এই ধরনের বলে যাও, বলে যাও বলে না, স্যারে বলে না বলে যাও, মানে তোমরা কোনো বলতে বলতে থেমে গেছো, উত্তর বলে যাও। এইগুলো হচ্ছে সংযোগমূলক ধাতুর মধ্যে। আবার যৌগিক ধাতু আছে, সেইটা, এটা ওর ভাগ আর কি। এরপর আমরা পড়ব প্রত্যয়। প্রত্যয় কি? প্রত্যয় কথাটার অর্থ কি প্রথমে আমরা জানব। প্রত্যয় কথাটার অর্থ হচ্ছে বিশ্বাস বা প্রতীতি। তাহলে প্রত্যয় কাকে বলে না? শব্দ ধাতুর সঙ্গে যে বর্ণ বা বর্ণ সমষ্টি যোগ হয়ে নতুন নতুন শব্দ সৃষ্টি করে বা তৈরি করে, তাকে আমরা বলবো প্রত্যয়। প্রত্যয় তো আবার কয়েকটা ভাগ আছে, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় আর ধাত্ববয়ব প্রত্যয়। কৃৎ প্রত্যয় কোনগুলো? দেখো, কৃৎ প্রত্যয় হচ্ছে সেগুলোই যেগুলো প্রত্যয় যোগের নতুন শব্দ হয় এবং ধাতুর সঙ্গে যুক্ত হয়ে প্রত্যয় যোগ করে নতুন শব্দ তৈরি করছে, সেটা হচ্ছে কৃৎ প্রত্যয়। যেমন গম ধাতুর অন, গমন। গম ধাতুর তব্য, গন্তব্য। এইরকমই গম ধাতুর অনীয়, গমনীয়। সেই রকমই আবার শব্দ তদ্ধিত প্রত্যয় আছে। তদ্ধিত প্রত্যয়টা কি? মনুযুক্ত স্ন, মানব। নগরযুক্ত ইক, নাগরিক। এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। নাম বা বিশেষ্য জাতীয় শব্দের পরে বসে যে প্রত্যয় নতুন শব্দ সৃষ্টি করে তাকে বলা হয় তদ্ধিত প্রত্যয়। ধাত্ববয় প্রত্যয় কোনটা? না, ধাতু বা শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করে নতুন ধাতু তৈরি করা, তাকে বলে ধাত্ববয় প্রত্যয়। নতুন আবার ধাতু তৈরি করছে, তারপর শব্দ তৈরি হবে। যেমন জ্ঞা ধাতু শন, ঠিক আছে, সেখানে জিজ্ঞাস, জিজ্ঞাস, ঠিক আছে, তারপর আবার অজয় জিজ্ঞাস্য, আ হলে জিজ্ঞাসা। পর ধাতুর আ, পড়া। বিষ ধাতুর আ, বিশা। এগুলো হচ্ছে ধাত্ববয় প্রত্যয়। এইভাবে প্রত্যয়যুক্ত নতুন নতুন শব্দ তৈরি হচ্ছে। তো এবার সংস্কৃত কৃৎ প্রত্যয় কতগুলো রয়েছে, যেমন অচ, অন, অল, অন। অন হচ্ছে অদন্তেন্য, অমূর্ধন্য। এইগুলো হচ্ছে দু ধরনের অন আছে, তো দুটোই ব্যবহার হয়। দেখা গেল যে অচ কি? অচ হচ্ছে যেখানে চ লোপ হয়। কীরকম? দ্বীপ যুক্ত অচ, দেব। শ্রীপ যুক্ত অচ,
সর্প, চটা লোপ হয়ে গেছে, হয়ে এসছে, সর্প। ঠিক আছে, জল, তার ধী ধাতুর অচ, তাহলে সেটা হবে জলধর। এইভাবে আমরা সংস্কৃত কৃৎপ্রত্যয় করব। আবার অলের লোপ, লোপ পাবে, থাকবে শুধু। কীরকম? সম, চধাতুর অল, সঞ্চয়। নিধাতুর অল, প্রণয়। এইভাবে চলতে থাকবে। অল্প সময়ের মধ্যে বেশি ডিটেলস পড়াতে যাওয়াটাও তো এখন আমরা মুশকিল। একটু একটু করে সব প্রশ্ন আগে ছুঁয়ে যাই, তারপর যদি সময় থাকে তাহলে আবার না হয় বিস্তারিত আচ্ছা। আলোচনা করা যাবে। আচ্ছা, তাহলে এবার ভান্ডার ভান্ডার, একদম। শব্দ ভান্ডার। শব্দ ভান্ডার হচ্ছে, আমরা দেখো ভান্ডার শব্দটির অর্থ কি? যেখানে সঞ্চয় করা থাকে, জমা থাকে। খাদ্য ভান্ডার, খাদ্য সঞ্চয় থাকে। ধন ভান্ডার, ধন সম্পত্তি সঞ্চয় করা থাকে, ধন ভান্ডার। সেই রকমই শব্দেরও ভান্ডার আছে, যেখানে শব্দগুলো জমা করা থাকে। সেই শব্দ ভান্ডারে আমরা বিভিন্ন ধরনের শব্দ দেখতে পাই। কি কি শব্দ? দেশি শব্দ, বিদেশি শব্দ, আর দেশি, বিদেশি, এবং আমরা আগন্তুক, তদ্ভব, অর্ধ তৎসম, তৎসম, এই ধরনের অনেক ধরনের শব্দ ভান্ডার আমরা দেখতে পাই। তো বাংলা শব্দ ভান্ডারে আমরা 6টা ভাগে ভাগ করতে পারি। একটা কি? তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, আগন্তুক বা বিদেশি বলা যায়, আর একটা হচ্ছে মিশ্র। তো এইগুলো হচ্ছে শব্দ ভান্ডার। এখানে আমরা তৎসম শব্দ। তৎসম শব্দ কি? দেখো, যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি চলে এসেছে বাংলা ভান্ডারে, মানে এই তো পুজো এসেছে, কিছু কিছু তোমাদের ভালোবাসার মানুষ যারা তোমাদেরকে ভালোবাসে, তারা করে কি, তারা তোমাদেরকে পুজোতে, মনে করো এই মহামারী, অতিমারি চলছে, জিনিসপত্র কেনাকাটা হবে না, সরাসরি টাকা দিচ্ছে, তোমার হাতে দিয়েছে, বা তুমি তো সেটাকে বেশ মূলধন করে রেখে দিয়েছো। আর অনেকে বাবা মায়ের হাতে দেয় আর কি। হ্যাঁ। তো সেই রকম সংস্কৃত ভাষা থেকে সরাসরি কতগুলো বাংলা ভাষাতে, বাংলা ভাষায় আমরা এসেছে, সেগুলোকে আমরা বলবো তৎসম শব্দ। সেই রকম কি না, সে মাতা, পিতা, শিক্ষক, বন্ধু, এগুলো সব হচ্ছে সরাসরি সংস্কৃত থেকে এসেছে, কোনো পরিবর্তনই হয়নি। তারপর হচ্ছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম হচ্ছে, দেখো, আমরা আমাদের মতো কিছু পরিবর্তন করে নিয়েছি, পরিবর্তনটা করে নিয়েছি আমাদের মতো, আমার যেটা সুবিধা হবে আর কি। অনেক সময় অনেকে মনে করো তোমাদের নাম, কারো নাম অনিল, অনিলকে অনু বলে ডাকে, বাবা মায়ের সবসময় অনিল অনিল করছে, তা নয়, অনু বলে তাকে ছোট করে ডাকা হলো, অনু এদিকে শুনে যায়। তার মানে কি, নিজেদের সুবিধার্থে এটা করে নেওয়া হয়েছে। অর্ধ তৎসমটাও সেই রকম, সংস্কৃত থেকে এসেছে, কিন্তু আমরা উচ্চারণের সময় নিজেদের মতো করে কিছুটা বিকৃত। যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। এই কেষ্টা, এটা অ্যাকচুয়ালি কৃষ্ণ কথা থেকে এসছে, কেষ্ট বা কেষ্টা। ঠিক আছে। তারপর হচ্ছে আমরা অনেক সময় বলি বৈষ্ণবরা ওখানে যাচ্ছে, আবার নিজেদের ওখানে কি বলবো, নাম সংকীর্তন করছে বৈষ্ণবরা, এটা শুদ্ধভাবে বলা। কিন্তু যখন আমরা বৈষ্ণবকে বৈষ্ণব বলি, বৈষ্ণবরা ওখানে নাম সংকীর্তন করছে, এটাও আমাদের নিজেদের তৈরি। আমরা আমাদের ইচ্ছে মতো লোকমুখে প্রচার বৈষ্ণব হয়ে গেছে আর কি, বৈষ্ণব হয়ে গেছে বৈষ্ণব। যেমন আমরা বলি সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, অনেকে বলে
সূর্যি মামা, এই সূর্য থেকে সূর্যি, অনেকটা মধুরও লাগে। এক এক সময় দেখবে সূর্যি মামা পাটে বসেছে, এটা আমাদের অনেক সময় ভালোও লাগে যে সূর্যি মামা পাটে বসেছে, কথাটা অনেক বেশি মানে অন্তর ছুঁয়ে যায় আমাদের আর কি। তো আবার সূর্য অস্ত গেছে, এটাও ঠিক আছে। সূর্য থেকে সূর্যি, এটা আমাদের সুবিধার জন্যে। আমরা বলি সত্য কথা, এটাই ঠিক। আবার বলি সত্যি কথা, এটাও ঠিক। সত্যকে সত্যি করে নিয়েছি আমরা। আমরা প্রথমেই বলেছি আমরা নিজেদের সুবিধার্থে আমরা কিছু তৈরি করে নিই। এইভাবেই আমরা বাংলা ভাষায় নতুন নতুন শব্দভাণ্ডারের শব্দ জমা করছি। আর যত বেশি জমা করব তত আমাদের ভাষা সমৃদ্ধ হবে। আমি আগেই বলেছি তোমাদেরকে যে শব্দ যত বেশি আসবে সেটা আমাদের বাংলা ভাষা সমৃদ্ধ থেকে সমৃদ্ধতর হয়ে উঠবে। ঠিক আছে? দেখবে এক একজন খুব কম কথা বলে, সে হয়তো অনেক কিছু জানে কিন্তু কথা বলে না, কম কথা বলে, মাইকের সামনে গিয়ে বলতে পারে না ভালো, তার তখন গুলিয়ে যায়। কিন্তু তার জ্ঞান কিন্তু প্রচুর, আমরা জানি, বিদগ্ধ ব্যক্তি উনি, কিন্তু তিনি মাইক্রোফোনের সামনে স্বচ্ছন্দ নন। তো স্বাচ্ছন্দ্য যখন নন, তাহলে তার লেখার উপরে আমাদের নির্ভর করতে হবে। তার মধ্যে অনেক কিছু আছে, সবাই তো আর বলতে পারে না। তো শব্দভাণ্ডার আমাদেরকে অনেক কিছু দিচ্ছে, আমরা অনেক ভালোভাবে নিজেদেরকে প্রকাশ করতে পারছি। সেই শব্দভাণ্ডারকে যত বেশি আমরা সমৃদ্ধ করব নতুন নতুন শব্দ দিয়ে, তত বেশি আমরা নিজেদেরকেও সমৃদ্ধ, আমাদের ভাষাকেও সমৃদ্ধ করতে পারব। এবার তদ্ভব শব্দ, এটা কি? এটাও সংস্কৃত মূল আর্য ভাষা থেকে এসেছে। এসে প্রাকৃত থেকে অপভ্রংশের মধ্য দিয়ে আমাদের কাছে এসেছে। কীরকম? যেমন দেখো, আজকে আমরা বেড়াতে যাব, আজ, এটা সংস্কৃত ভাষায় মূল ভাষাটা ছিল অদ্য। অদ্য থেকে অজ্য, অজ্য থেকে আজ। সে কর্ম থেকে কম্ম, তার থেকে কাম। স্যার আমরা আর 1 মিনিট মতো পাবো, তাই চটপট একটু দেশি আর আগন্তুকের উদাহরণ। দেশি হচ্ছে, দেশি শব্দ কোনগুলো? দেখবে যেগুলো আমাদের কিছু মানে আদি নিবাসী আমাদের ভারতে, তারা রয়েছে কোল, ভিল, শবর, নিষাদ, তাদের ভাষাটা হচ্ছে আদি। সেখান থেকে আমাদের সরাসরি এসেছে। সেইগুলো হচ্ছে যেমন ঢেঁকি, ঝাঁটা, ঝিঙে, কুলো, এগুলো হচ্ছে দেশি শব্দ। আগন্তুক, আগন্তুক হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দগুলো কি? সে তুর্কি হতে পারে, পর্তুগিজ হতে পারে, তারপরে ব্রহ্মদেশের হতে পারে, ইতালীয় হতে পারে, ইংরেজি হতে পারে, চা, চিনি, রিক্সা, হ্যাঁ, হেডমাস্টার, এই হেড পণ্ডিত। একেবারেই স্যার, আমাদের হাতের সময় হারাকিরি, সময় এইগুলো আর কি। একেবারে এগুলো শেষ। হচ্ছে তাই আগন্তুক বা বিদেশি। অনেক ধন্যবাদ জানাবো স্যারকে আমাদের সঙ্গে থাকার জন্য। পাশাপাশি তোমরাও এডুকেশন অনলাইনে নজর রেখো, পড়াশুনো করো আর খুব ভালো করে সাবধানে পুজো কাটিও। আজ এ পর্যন্তই, নমস্কার।